ओम शांति। आज के बाबार अव्यक्तवाणी 24/4/1973 अलौकिक जन्मपत्री মানে আমাদের अलौकिक जन्मछक। बाबा बोलছেন, इस समय सभी मास्टर सर्वशक्तिमान स्वरूप में स्थित हो। तो बाबा बोलছেন এই সময় আমরা সকলেই मास्टर सर्वशक्तिमान रूपे अधिष्ठित आछि। एक सेकंड में अपने इस संपूर्ण स्टेज पर स्थित हो सकते हो। মানে আমাদের যে কোনো পরিস্থিতি হোক, যেমনই স্থিতিতে থাকি, হঠাৎ যদি আমার মনে হয় কি আমি আত্মা মাস্টার সর্বশক্তিমানের স্থিতিতে স্থিত হব, আমি আমার সম্পূর্ণ স্টেজে স্থিত হব, এক সেকেন্ডে কি সেটা পারবো? बाबा जानते চাইছেন। इस रूहानी ड्रिल के अभ्यासी बने हो। बाबा বলছে আমরা কি এই রুহানি ড্রিল, है ना, যেটা বাবা আধ্যাত্মিক আমাদেরকে অনুশীলন করতে বলে, ড্রিল করতে বলে, সেটা থেকে আমরা পারদর্শী হয়েছি, মানে অভ্যাস করে করে পারফেক্ট হয়ে গেছি। एक सेकंड में जिस स्थिति में अपने को स्थित करना चाहो उसमें स्थित कर सकते हो। বাবা জিজ্ঞেস করছে, আমরা যদি চাই ইচ্ছে মতো এক সেকেন্ডে যে কোনো অবস্থায় নিজেকে কি স্থিত করতে পারি? মানে হঠাৎ আমার ইচ্ছে হলো না আমি একটু শান্ত থাকি, আশেপাশে সব অশান্ত পরিবেশ, আমি কি সেটা পারবো? হঠাৎ দেখলাম আশেপাশে সবাই পরনিন্দা বড় চর্চা করছে, এর কথা ওর কথা আলোচনা করছে, আমার কানে অনেক কিছু আসছে, কিন্তু আমি চাইছি না না না, আমি খালি স্বদর্শন করব, আমি স্বচিন্তন করব, আমি বাবার জ্ঞানের চিন্তা করব। সেটাকে আমি এক সেকেন্ডে পারি? মানে যেই অবস্থায় থাকি আমি নিজেকে এক সেকেন্ডে নিজের স্থিতিকে আমি যেরকম চাইছি সেরকম স্থিত করতে পারি? বাবা বলছে এগুলো মাঝে মাঝে আমাদেরকে ড্রিল করে করে দেখতে হবে সত্যি আমি পারছি কি না। जितना समय और जिस समय चाहे तभी स्थित हो जाओ, इसमें अभ्यासी हो। মানে যতটা সময় আর যেই সময় আমি চাইব সেরকম বাবা বলছে আমি ওই স্থিতিতে স্থিত হতে পারছি। একটা হচ্ছে আমি শান্তস্বরূপ হয়ে গেলাম, অশান্ত পরিবেশ, কিন্তু আমি চাইছি আধ ঘন্টা একটু এই স্থিতিতে বসে থাকি। তো এই আধ ঘন্টার টাইমটাও আমি মেনটেন করতে পারছি কি না। তো দুভাবে আমাকে চেক করতে হবে। এক তো হচ্ছে আমি যেই স্থিতি চাইছি সেই স্থিতিতে স্থিত হতে পারছি কি না। তারপরে দ্বিতীয় হচ্ছে বাবা বলছে যতটা সময় আমি চাইব অতটা সময় আমি পারছি কি না। कि अभी तक भी प्रकृति द्वारा बनी हुई परिस्थितियाँ अवस्था को अपनी तरफ कुछ न कुछ आकर्षित कर लेती है। ভাবছে আমরা মানে দীর্ঘ সময় ধরে যে কোনো একটা স্থিতিতে স্থিত হতে পারি, বা এখনও প্রকৃতি বিভিন্ন পরিস্থিতিগুলোকে আমার জীবনে এনে আমাকে ঠিক আকর্ষিত করে নেয়। তো কোনটা হয়েছে? পরিস্থিতি বিভিন্ন সময় বিভিন্ন রকম আসছে, প্রকৃতিও নানা রকম পরিস্থিতি আমার জীবনে আনছে, কিন্তু আমি আত্মা আমার নিজের ইচ্ছে মতো স্থিতিতে স্থিত হতে পারি। सभी से ज़्यादा अपने देह के हिसाब किताब रहे हुए कर्म भोग के रूप में आने वाली परिस्थितियाँ अपनी तरफ आकर्षित कर रही है। তো বাবা বলছে সবার থেকে বেশি আমাদেরকে চেক করতে হবে কি আমাদের নিজের শরীরের যে হিসেব নিকেশ যেগুলো অবশিষ্ট রয়ে গেছে, কর্মভোগ যেগুলো আমার জীবনে এখনও আসবে, তার জন্য বিভিন্ন রকম পরিস্থিতি আসবে জীবনে, সেগুলো কি এখনও আমাকে আকর্ষিত করে? মানে বাবা তো বলছেন আমাদেরকে তো সম্পূর্ণ হয়ে যেতেই হবে।
আর তার জন্য যত আমার জন্মান্তরের কর্মের দেনা পাওনা আছে, হিসেব নিকেশ সব আমাকে চুক্ত করতে হবে। এটা আমরা সব জেনে গেছি। আমি পুরুষার্থ করছি। এবার যখন যখন সে কর্মভোগগুলো আমার জীবনে আসছে, কোনো না কোনো আত্মা নিমিত্ত হবে, কোনো না কোনো পরিস্থিতি তৈরি হবে, সে পরিস্থিতিগুলো কি আজও আমাকে ওর দিকে টেনে নেয়, না আমি আত্মা পরিস্থিতিগুলোকে সাক্ষী হয়ে দেখে তার থেকে পৃথক থাকতে পারি? তো বলছে এগুলো এবার একটু চেক করতে হবে কি আমার স্থিতি কত দূর অবধি ইমপ্রুভ করেছে, মানে আমি আমার লক্ষ্য অবধি কতটা এগোতে পেরেছি। ये भी आकर्षण समाप्त हो जाए, इसको कहा जाता है সম্পূর্ণ নষ্ট মোহ। মানে যখন আমার জীবনে বিভিন্ন হিসেব নিকেশ আসবে, কর্মভোগ আসবে, পরিস্থিতি আসবে, কিন্তু কেউ আমাকে নিজের দিকে আকর্ষিত করতে পারবে না। মানে আমার জীবনে আকর্ষণ বলে কোনো বস্তুই থাকবে না। যেন বাবা বলে না, ইচ্ছা মাত্র মা বিদ্যা। আমার কোনো ইচ্ছে নেই এখন। তার মানে কি কোনো জিনিস আমাকে টানে না, তার মানে আমি সব জিনিস থেকে বৈরাগ্য। বাবা বলছে এই স্থিতিটাকে বলা হবে সম্পূর্ণ নষ্ট মোহ, যখন আমি আত্মা সব কিছুর আকর্ষণ থেকে মুক্ত। जिस वस्तु से मोह अर्थात लगन होती है वो अपनी तरफ बार बार आकर्षित करती है। এবার এটাও বাবা বলছে একটু চেক করে দেখো কি আমরা ভাবছি না না আমি তো নষ্ট মোহ হয়ে গেছে, আমার সত্যি কারোর মধ্যে কোনো মোহ নেই। কিন্তু বাবা বলছে চেক করো, যদি আমার মনে হয় কোনো একটা জিনিস, কোনো একটা স্মৃতি হতে পারে, কোনো একটা ব্যক্তি, পরিস্থিতি আমাকে না বারে বারে ওর দিকে মানে ভাবনা চিন্তায় নিয়ে চলে যাচ্ছে, বারবার ওর কথা মনে পড়ছে, ওইটা কি হলো, এই হলো কি না, সেই হলো কি না। যদি বারে বারে কোনো জিনিস আমাকে টানছে, আকর্ষিত করছে, তো বাবা বলছেন সেটাই হয়ে গেল মোহ। कोई भी देह की व देह की दुनिया की स्थिति को हिला नहीं सके, इसी स्थिति का ही गायन गाया हुआ है। তো বাবা বলছে আমাদেরকে তো সম্পূর্ণ নষ্ট মোহা হতে হবে, সেজন্য এই দেহে আর দেহের যে দুনিয়া আছে, মানে পুরো সংসার, তার যে কোনো পরিস্থিতি আমাকে কিন্তু কোনোভাবেই নড়াতে পারবে না, আমার বুদ্ধিকে তার দিকে টানতেই পারবে না। এটাকে বলা হবে সম্পূর্ণ नष्ट मोह स्टेज। अंगद के रूप में जो कल्प पहले का गायन है यही সম্পূর্ণ স্টেজ है। তো বাবা বলছে এই আমাদের সম্পূর্ণ যে স্থিতি তারই স্মরণিক হিসেবে আছে অঙ্গদ, है ना। অঙ্গদ ওখানে আমাদের এখানে বুদ্ধিরূপী পা সবসময় একরস স্থিতিতে, আর ওখানে স্থূল পা দেখিয়েছে। অঙ্গদ রাবণের রাজ্যে গিয়ে এক পা দিয়ে রাবণকে বলল তোমার যদি সাহস থাকে তুমি আমার পাটা সরিয়ে দেখাও। তো একইভাবে মানে এই সংসারে যত আকর্ষণ আসবে আসুক, কিন্তু তুমি আমার বুদ্ধিকে বাবার থেকে বিচ্ছিন্ন করতে পারবে না, এরকম জায়গায় আমাকে নিয়ে যেতে হবে। আর যদি আমি সেটা পারি তার মানে আমি এটা সম্পূর্ণ স্টেজের একেবারে কাছাকাছি চলে গেছি। जो बुद्धि रूपी पाँव को प्रकृति की परिस्थितियाँ हिला नहीं सके ऐसे बने हो। তো বাবা বলছে আমাদের বুদ্ধির একটা পায়ের মতো, কেন এদিক ওদিক চলে যায়, তো আমাদের বুদ্ধিরূপী পা বা চরণ সেটা যেন কোনোভাবেই প্রকৃতির পরিস্থিতি দিয়ে এদিক ওদিক না হয়, এরকম আমরা হয়ে গেছি। চেক করো, লক্ষ্য তো यही है ना, তা আমাদের লক্ষ্য তো এটাই। अभी तक लक्ष्य और लक्षण में अंतर है। তো আমাদের লক্ষ্য হচ্ছে আমি আত্মা সম্পূর্ণ নষ্ট মোহ, সম্পূর্ণ মানে কোনো জিনিস আমাকে আকর্ষিত করতে পারবে না, আমি আকর্ষণ মূরত আত্মা, আর এটা আমার লক্ষ্য। আর বাবা বলছে এখন চেক করে দেখো তোমার যে লক্ষণ, তোমার মধ্যে দেখা যাচ্ছে যে চিহ্নগুলো কর্ম ব্যবহারের মাধ্যম দিয়ে লক্ষ্য আর লক্ষণ দুটো সমান হয়েছে না এখনও অন্তর আছে। कल्प पहले के गायन और वर्तमान
প্র্যাকটিক্যাল জীবন में अंतर है। মানে এর আগের কল্পেও তো আমি আত্মা এরকম অবস্থায় স্থিত হয়েছিলাম, আর এখন বর্তমান সঙ্গম যুগে আমি পুরুষার্থ করে ওরকম তৈরি হচ্ছি। তো আমার বর্তমান প্র্যাকটিক্যাল জীবন আর আমার যে চরিত্র আমার গায়ন হয় সেটা একই হয়েছে না এখনও अंतर আছে। इस अंतर को मिटाने के लिए तीव्र पुरुषार्थ की युक्ति कौन सी है? তো বাবা বলছেন এই অন্তরটাকে আমাদেরকে তো মিটিয়ে ফেলতে হবে, আর তার জন্য তীব্র পুরুষার্থ করতে হবে। তাহলে কোন যুক্তি আমরা আমাদের তীব্র পুরুষার্থের মধ্যে নিয়ে এলে এই অন্তর, আমার লক্ষ্য আর লক্ষণ দুটোই সমান হয়ে যাবে। जब युक्तियों को जानते भी हो फिर अंतर क्यों? বাবা বলছে বাবা যত রকম যুক্তি সম্ভব সবগুলো আমাদেরকে বলেই দিয়েছে বিভিন্ন মূল্যের মাধ্যমে। তো তোমরা তো জানো কোন যুক্তি তোমাদেরকে নিজের জীবনে আনতে হবে, পুরুষার্থের মধ্যে আনতে হবে। তারপরেও মানে এত কিছু জেনেও এখনও তোমাদের মধ্যে অন্তর রয়ে গেছে, মানে ডিফারেন্স বা তফাৎ রয়ে গেছে। क्या नेत्र नहीं है? বাবা বলছে তোমাদের কি চোখ নেই? या नेत्र भी है लेकिन नेत्र के योग्य समय पर यूज़ करने की योग्यता नहीं है। তো বাবা বলছে এক তো হচ্ছে কি তোমার কাছে চোখই নেই, আর দ্বিতীয় হচ্ছে তোমার কাছে চোখটা তো আছে কিন্তু সঠিক সময়ে চোখটাকে ব্যবহার করার ক্ষমতা নেই। তো কোনটা? হ্যাঁ, আমাদের তো এখন যে চোখ বাবা দিয়েছে সেই চোখের মাধ্যমে আমাকে সব কিছু করতে হবে, হ্যাঁ না? সেটা হলো আমাদের তৃতীয় নেত্র। আমার তৃতীয় নেত্র আছে মানে আমি ওটাকে ব্যবহার করি, যে কোনো পরিস্থিতিতে আমি ওই চোখ দিয়ে পরিস্থিতিকে যাচাই করি। তো ওই চোখটা আমি সঠিক সময়ে সঠিকভাবে ব্যবহার করতে পারি তার ক্ষমতা আমার মধ্যে এখনও এসছে না? বাবা তো দিয়েছে তৃতীয় নেত্র, আমরা তো ত্রিনেত্রী আত্মা হলাম, কিন্তু আমি ওটা ইউজ করতে জানি না। তো কীরকম চেক করো। जितनी योग्यता उतनी महानता दिखाई देती है। তো বাবা বলছে যতটা আমি আত্মা যোগ্যতা সম্পন্ন, মানে সামর্থ্য আমার মধ্যে আস্তে আস্তে বাড়ছে, ততটাই আমার মধ্যে থেকে মহানতা সেটা দৃশ্যমান হচ্ছে। মানে যত শক্তি দৈবিক গুণ ঢুকবে আমার কর্মে, ব্যবহারে, বাণীতে, কিছু তো দেখা যাবে মহানতা। तो ওইটা দেখা যাচ্ছে। महानता की कमी के कारण जानते हो? তো বাবা বলছে যদি আমার মধ্যে এখনও মহানতা দেখা যাচ্ছে না, তার অভাব দেখা যাচ্ছে, তার কারণটা কি? जो मुख्य मान्यता सदैव सुनाते भी रहते हो। তার মানে বাবা আমাদের যা যা করতে বলে, যেগুলো আমরা মেনে নিয়েছি, সেগুলো আমরা কিন্তু সকলকেও শোনাই, কিংবা এই করতে বলেছে, এই করতে বলেছে। उस मान्यता की महीनता नहीं है, মানে আমরা জানি এটা করতে হবে, কিন্তু তার এখনও ভেতরে যাইনি এখনও, মানে তার সূক্ষ্মতার উপরে আমরা এখনও যেতে পারিনি। তো বাবা বলছেন মহিনতা আনে সে মহাবীরতা আ जाती है। তো বাবা বলছে যত যত আমি আত্মা জিনিসগুলোর, হ্যাঁ না, মানে সূক্ষ্মতাগুলো বুঝবো, সেগুলো আমার জীবনে নিয়ে আসবো, তাহলেই বাবা বলছেন আমরা মহাবীর হয়ে যাব। মহাবীরতা অর্থাৎ মহানতা। তো মহাবীর আত্মা মানে আমরা মহান আত্মা হয়ে যাব। তো ফির কমি কিস বাত কি রহি? মহিনতা কি। তার মানে আমরা সব কিছু জেনেছি, তার সত্ত্বেও আমি মহান আত্মা হতে পারিনি এখনও, কারণ আমি সূক্ষ্মতাকে বুঝিনি। তো বাবা বলছেন মহিন বস্তু তো কিসি মে ভি সমা সকতি হ্যায়। যে কোনো সূক্ষ্ম যদি কোনো বস্তু থাকে সেটা কিন্তু যে কোনো জায়গায় নিজের ইচ্ছে মতো ঢুকে যেতে পারে, মানে ইচ্ছে মতো তাকে খাপ খাওয়ানো যেতে পারে, যে কোনো সূক্ষ্ম জিনিস। बिना महीनता के कोई भी वस्तु जहाँ जैसा समाना चाहे वहाँ समा नहीं सकती है।
বা বলছে যদি কোনো বস্তু বেশি সূক্ষ্ম না হয় তাহলে কিন্তু আমরা সেটাকে যেই জায়গায় আমরা খাপ খাওয়াতে চাইছি সেখানে কিন্তু আমরা তাকে সমাহিত করতে পারবো না। जितनी जो वस्तु महीन होती है उतनी माननीय होती है। তো একইভাবে আমি আত্মা যদি সব সূক্ষ্মতা আমার জীবনে অর্জন করে ফেলি বা ধারণ করে ফেলি, না সব দৈবী গুণ চলে এলো, সব দুর্বলতা ছেড়ে দিলাম, সবাইকে এক চোখে দেখছি, সবার জন্য ভালো ভাবছি, তাহলে বাবা বলছে এই যে সূক্ষ্মতা তোমার মধ্যে চলে এসছে, আস্তে আস্তে তুমি কিন্তু খুব মাননীয় হয়ে যাবে, মানে সম্মানীয় হয়ে যাবে আর পাওয়ারফুল হতে, আর তত বেশি শক্তিশালী হয়ে যাব। তাহলে আমরা যদি শক্তিশালী হতে চাই তাহলে প্রথম কাজ আমাদের যেটা করতে হচ্ছে সেটা হচ্ছে আমাদের জীবনে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়গুলোকে বুঝে বুঝে সেগুলোকে ধারণ করে নিতে হবে। तो बाबा बोलছেন तो अपने आप से पूछो कि पहली मान्यता व सर्व मान्यताओं में श्रेष्ठ मान्यता कौन सी है। तो बाबा বলছে সুতরাং এবার নিজেকে নিজে জিজ্ঞেস করো কি সব রকম যে মান্যতা আছে, মানে সব রকম যে জিনিসগুলোতে আমাদের নিশ্চয় করতে হবে, তার মধ্যে প্রথম বা শ্রেষ্ঠ বিশ্বাস কোনটি। श्रीमती आपकी मान्यता है तो पहली मान्यता क्या है। তো আমাদের প্রথম যেটা ধারণা করতে হবে সেটা হচ্ছে শ্রীমত, হ্যাঁ না, বাবা যা কিছু শ্রীমত দিচ্ছে সবগুলো আমাকে আমার জীবনে নিয়ে আসতে হবে। এবারে শ্রীমতের মধ্যেও প্রথম কোন জিনিসটা আমাকে আমার জীবনে আনতে হচ্ছে, তো দেহে সহিত সবই কুছ ভুলনা, কেন প্রথম শ্রীমতি হচ্ছে আমি আত্মা, দেহ নয়, আমি আত্মা এই দেহের মালিক, আমি আত্মা রাজা স্বরাজ্য অধিকারী। তাহলে আমি এই দেহ আর দেহের সব কিছু, মানে দেহের সম্বন্ধ সম্পর্ক পদার্থ সব কিছুকে ভুলে যাই, এটা হচ্ছে আমাদের প্রথম শ্রীমত। শ্রীমত তো অনেক আছে, তার মধ্যে প্রথম। তো ছোড়ো ইয়া ভুলো, ভুলনা ভি ছোড়না है। তো বাবা বলছে আমাদেরকে সব কিছু ভুলে যেতে হবে বা ত্যাগ করতে হবে। তো ভুলে যাওয়া মানেই হচ্ছে ত্যাগ করা, কারণ আমরা তো সংসারেই থাকবো সবার সাথে। আমি নিজেকে আত্মা ভেবে তো আমি পরমধামে চলে যাচ্ছি না, আমি এই সংসারে থেকে আমার সব দায়িত্ব পালন করছি, কিন্তু আমি ভুলে যাচ্ছি কি আমি আত্মা, এই শরীর। আমি সবসময় মনে রাখছি আমি আত্মা। তো বাবা বলছে ত্যাগ করা মানেই হচ্ছে ভুলে যাওয়া। पास रहते भी अगर भूले हुए हो तो छोड़ा हुआ है ना, এটাও কত সুন্দর, মানে সাধু সন্ন্যাসী ঘর নিজের সংসার সব কিছু ছেড়ে চলে গেছিলো এটা দেখাবার জন্য কি আমরা সব কিছু ভুলে গেছি। আর বাবা বলছে আমরা এই সংসারের মধ্যে থেকে সবার এত কাছে থেকেও যদি আমরা বুদ্ধি থেকে তাদেরকে ভুলে গেছি, তার মানেই আসলে আমরা ওদেরকে ত্যাগ করেছি। তো ত্যাগ করার জন্য মানে আমাদের সঙ্গ ছাড়তে হবে না, ত্যাগ করার জন্য আমাদের বুদ্ধি থেকে তাদের স্মৃতিকে ছেড়ে দিতে হবে। ভুলনা ভি গোয়া ছোড়না হে, তাহলে ভুলে যাওয়া মানেই হচ্ছে ত্যাগ করা। সেটা বাবা না মন বুদ্ধি বাবার মধ্যে লাগাও আর বাকি সব ভুলে যাও। ভুলে যাওয়া মানে আমি সবাইকে ত্যাগ করেছি। जैसे देखो सन्यासियों के लिए आप लोग चैलेंज करते हो कि उन्होंने छोड़ा नहीं है। বাবা এবার উদাহরণস্বরূপ হিসেবে বলছে, যেমন আমরা সন্ন্যাসীদের জন্য বলি, তাদেরকে চ্যালেঞ্জ করি कि तारा आशले किन्तु किछु त्याग करेनी। कहते हैं घर बार छोड़ा है लेकिन छोड़ा नहीं है क्योंकि भूले हुए नहीं है। तारा बोलছে कि আমরা বাড়িঘর দেখো ছেড়ে দিয়েছি, আমরা সংসার ছেড়ে দিয়েছি, কিন্তু আমরা বলছি তারা ত্যাগ করেনি। কেন? ভাবছে কেন? ওরা কিছুই তো ভুলেনি, ওদের তো সবই মনে আছে, আমি কোথায় থাকতাম, আমি কি করতাম, আমি এই আমি ওই সবই তো মনে আছে। মনে আছে মানে তুমি কিছু ত্যাগ করনি, বাবা এখানে তাই বোঝাচ্ছে। আর আমি সংসারের থেকেও যদি সব কিছু ভুলে আছি তার মানে আমি সঠিক অর্থে ত্যাগ করেছি। ऐसे ही अगर सरकमटेंस प्रमाण बाहर के रूप से अगर छोड़ा भी अर्थात किनारा भी किया, लेकिन बाबा বলছে
এখন এমন হতে পারে কি হঠাৎ এমন কোনো পরিস্থিতি এলো কি আমাকে মানে বাইরের থেকে তাদের থেকে দূরে থাকতে হলো, মানে তাদেরকে ত্যাগ করতে হলো। लेकिन मन से यदि नहीं भूले तो क्या उसको छोड़ना कहेंगे? কিন্তু আমি মনে মনে তাকে ভুলিনি, তার মানে বাবা বলছে সেটাকে কি আর ত্যাগ বলা যাবে? কোনো কারণে আমাকে বাড়ি থেকে অনেক দূরে থাকতে হয়, কিন্তু ওখানে থেকেও আমি বাড়ির সব কথা মনে রাখি, সে কথাগুলো বারে বারে স্মৃতিতে আনি। তো বাবা বলছে সেটা ত্যাগ হলো না, তুমি দূরে থেকেও বাড়ির পাশেই আছো, একসাথেই আছো, এটা বাবা বলছেন। সেজন্য আমাদেরকে এখানে চেক করতে হবে যে বাবা যে বলছে দেহের সম্বন্ধ, সম্পর্ক, পদার্থ, বৈভব সব ছাড়তে হবে, আমি আত্মাগুলো কি ভুলে গেছি কি ভুলে যাইনি? আমাকে ভুলে যেতে হবে, তার মানে আমি ত্যাগ করেছি। তো यहाँ छोड़ने का अर्थ क्या हुआ? তাহলে বাবা একবার কনফার্ম করছে, তাহলে আমি যে তোমাদের বারে বারে বলি ভুলে যাও ভুলে যাও ভুলে যাও, এর মানেটা কি হলো? বা ছেড়ে দেওয়া, এর মানেটা কি হলো? মন সে ভুলনা, মন থেকে ভুলে যেতে হবে। मन से तो आप भूले हो ना? বাবা বলছে মন থেকে তো তোমরা নিশ্চয়ই ভুলে গেছো, তাই না? তো ছোড়া হে ইয়া अभी छोड़ना है? তো এবার চেক করতে বলছেন বাবা কি আমি সত্যি সব কিছু ছেড়ে দিয়েছি, মানে ত্যাগ করেছি, বা এখনও ত্যাগ করতে হবে, কোনটা? अगर अभी तक भी कहेंगे कि छोड़ना है, যদি আমরা এখনও বাবাকে বলি বাবা এখন আমরা সব কিছু ত্যাগ করতে পারিনি, মানে এখনও মন থেকে ভুলতে পারিনি, তাহলে বাবা বলবেন तो फिर बहुत समय से छोड़ने वालों की लिस्ट से निकल के अभी के छोड़ने वालों की लिस्ट में आ जाएंगे। তো বাবা বলছে তাইলে কী হবে? মানে বাবার কাছে তো আমরা যেরকম যেরকম পুরুষার্থ করছি ওরকম তো একটা লিস্ট তৈরি হয়ে যাচ্ছে। এবার যারা অনেক দিন থেকে ছেড়ে দিয়েছে তাদের একটা লিস্ট তৈরি হয়ে গেছে, আর আমরা বাবাকে বলছি বাবা আমি এখনও তো ছাড়তে পারিনি, হয়তো আজকে থেকে আমি ছেড়ে দেবো, মানে আজকে থেকে ওগুলোকে আমি মন থেকে ভুলে যাব। তাহলে বাবা বলছে যারা অনেক দিন থেকে ছেড়ে দিয়েছে ওই লিস্ট থেকে তোমার নাম বেরিয়ে গেল, আর এখন যারা ছাড়বে সেই লিস্টের মধ্যে তোমার নাম নথিভুক্ত হয়ে গেল। जिन्होंने जब से मन से त्याग किया, अर्थात कोई भी देह के बंधन या देह के संबंध को 1 सेकंड में त्याग कर दिया, उनकी वो तिथि, तारीख और बेला सभी ड्रामा में और बाप दादा के पास नोंधी हुई है। তো বাবা বলছে যে আত্মারা প্রথম দিন থেকেই মন থেকে সব কিছু ত্যাগ করে দিয়েছে, মানে এই দেহের বন্ধন, দেহের সম্বন্ধ সব কিছু 1 সেকেন্ডে ত্যাগ করে দিয়েছে ওরা বাবার জন্য, তাহলে বাবা বলছে তাদের তিথি মানে ডেট, তারিখ সময়, আর বেলা কোন সময় ওরা এগুলো ছেড়েছে সেগুলো বাপ দাদার কাছে আর এই ড্রামাতে কিন্তু লিপিবদ্ধ হয়ে গেছে। মানে আমরা যা কিছু করি বা বলে না ড্রামাতে সব রেকর্ডিং হয়ে যাচ্ছে, তো যারা প্রথম দিনই ছেড়ে দিয়েছে তাদের ওই ডেটের সাথে নোট হয়ে গেছে, যারা কিছুদিন পরে ছাড়ছে তাদেরও নোট হয়ে যাচ্ছে, যারা আজকে ছাড়বে তাদেরও নোট হয়ে যাচ্ছে। তো বাপ দাদার কাছেও লিস্ট আছে আর ড্রামার কাছেও লিস্ট আছে। তারপরে বাবা বলছে जैसे आजकल ज्योतिष विद्या को जानने वाले जन्म की तिथि और बेला के प्रमाण अपनी यथायोग्य नॉलेज के आधार से भविष्य जन्म पत्री बनाते हैं। বাবা বলছে ঠিক যেমন আজকালকার যে জ্যোতিষীরা আছে তারা নিজের জ্যোতিষ শাস্ত্র দিয়ে তাদের যথাযথ জ্ঞান অনুসারে তারা জন্ম তারিখ আর সময়ের উপরে ভিত্তি করে কিন্তু ভবিষ্যতের একটা রাশিফল তৈরি করে, হ্যাঁ না, ভবিষ্যতে একটা জন্মপত্রী যেটাকে আমরা বলি ঠিক বুঝি একটা তৈরি করে দিয়ে দেয়। उनों का भी आधार तिथि और बेला पर ही होता है। হ্যাঁ, তো বাবা বলছে ও তারও ভিত্তি, ওদেরও আধার, বেসটা কি ওদেরও জন্ম তারিখ আর সময়।
है ना, সে ওরা জিজ্ঞেস করে যে কোনো কারো ঠিকুজি বানাতে হলে কোথায় জন্ম হয়েছে, কোন জায়গায়, কোন সময় আর কোন ডেট, এই তিনটেই সবসময় ইম্পর্টেন্ট হয়। তো বাবা বলছে এখানেও তাই, কোন দিন আমি বাবার হয়েছি, শুধু যেদিন কোর্স করেছি সেটা নয়, যেদিন আমি সব কিছু মন থেকে ভুলে গেছি, তো ওইটারও বাবা বলছে সময়, দিন আর কোন পরিস্থিতি বা কোন জায়গায়, সে তিনটেরই কিন্তু এখানেও ইম্পর্টেন্স আছে। तो वैसे यहाँ भी मर्जी व जन्म की तिथि, बेला और स्थिति है। तो আমাদেরও এখানে ভিত্তি হচ্ছে জন্ম তারিখ, সময় আর পরিস্থিতি। वो लोग परिस्थिति को देखते हैं किस परिस्थिति में पैदा हुआ है। বা বলছে ওরাও যখন মানে যারা জ্যোতিষবিদ্যা করে তারাও কিন্তু জ্যোতিষীরা পরিস্থিতিকেও দেখে, মানে কারো জন্ম হয়েছে, জন্মটা কিভাবে হয়েছে, কোন পরিস্থিতির মধ্যে তার জন্ম হয়েছে, সেই অনুযায়ী তাদের ঠিকুজি অন্য অন্য রকম হতে পারে, তো সেটাও ওরা জেনে নেয়। तो बाबा बोलছেন यहाँ उस बेले के समय की स्थिति को देखा जाता है। আর আমাদের এখানে তো আর পরিস্থিতি দেখা যাবে না, এখানে স্থিতি দেখা হবে, আমি কোন মানসিক স্থিতিতে স্থিত হয়ে বাবাকে সব কিছু দিয়ে দিলাম বা ত্যাগ করলাম সব। जन्मते ही किस स्थिति में रहे उसी आधार पर यहाँ भी हरेक के भविष्य प्रारब्ध का आधार है। আমি আত্মা যেদিন থেকে জন্ম নিলাম সেদিন থেকে আমার স্থিতি কীরকম আছে সেই অনুযায়ী কিন্তু আমাদের প্রত্যেকের ভবিষ্যতের প্রারব্ধ তৈরি হচ্ছে। आप लोग भी इन तीनों बातों की तिथि, बेला और स्थिति को जानते हुए अपने संगम युग की प्रारब्ध व संगम युग के भविष्य स्थिति और भविष्य जन्म की प्रारब्ध अपने अपने भी জান सकते हो। তো বাবা বলছেন আমরাও যদি চাই কি আমি আত্মা আমার সঙ্গম যুগের কি প্রারব্ধ বা সঙ্গম যুগের আমার ভবিষ্যৎ স্থিতি কি হবে, মানে আমি আমার কর্মাতীত অবস্থা বা ফরিস্তা স্থিতি পৌঁছবো কি পৌঁছবো না, ওই স্থিতি কোন হবে, কীরকম হবে, আর ভবিষ্যতে আমার যে জন্ম হবে তখন আমি কি প্রারব্ধ নিয়ে জন্ম নেব। বাবা বলছে তোমরা যদি তোমাদের নিজের তিথি, নিজের সময় আর নিজের স্থিতি এগুলো জেনে যাও, তোমরাও এই তিনটে কিন্তু বের করতে পারবে, তার মানে আমরাও আমাদের জন্মের ছক তৈরি করতে পারব। एक एक बात की प्राप्ति प्रैक्टिकल जीवन के साथ संबंधित है। আবার সেখানে এক একটা জিনিস যেটা তুমি প্রাপ্ত করবে সেটা কিন্তু তোমার প্র্যাকটিক্যাল জীবনের সাথে তার সম্বন্ধ আছে, মানে আমি বাবা থেকে যা কিছু পাচ্ছি সেটা আমার প্র্যাকটিক্যাল জীবন থেকে দেখা যাবে, আর সেই হিসেবেই আমার সঙ্গম যুগেরও ভাগ্য, আমার ভবিষ্যতেরও প্রারব্ধ তৈরি হচ্ছে। ये है ही अपने तकदीर को जानने का नेत्र। বাবা বলছে এটাই হলো নিজের ভাগ্যকে জানবার নেত্র, মানে কোন নেত্র দিয়ে দেখলে আমি আত্মা আমার ভাগ্যকে জানতে পারবো, তো সেটা বাবা আজকে বোঝালেন। তো আজকে আমরা এখানেই থেমে যাব। তো আজকে বাবা আমাদেরকে বলছেন বারে বারে কি আমরা যেরকম চাইব সেরকম স্থিতিতে স্থিত হতে পারছি কি না, যতটা সময় স্থিত হতে চাইছি যে পরিস্থিতিতে সেই স্থিতিতে স্থিত হতে পারছি কি না সেটা একবার ভালো করে চেক করো। এখনও তোমাদের জীবনে যে কর্মভোগ আসছে সে হিসেব কিতাব সেগুলো কি তোমাকে এখনও আকর্ষিত করে? তো বাবা বলছে এখনও কি তোমরা সম্পূর্ণতা লাভ করোনি, সম্পূর্ণ নষ্ট মোহা হওনি? তো বাবা বলছে পরিস্থিতি যেমনই হোক আমার বুদ্ধিরূপী পায়ের অবস্থা কীরকম হবে, অঙ্গাতের মতো, একবার এক জায়গায় টিকে গেলে ওটাকে আর কেউ নড়াতে পারবে না। তার জন্য বাবা বলছে সব কিছুর একটু সূক্ষ্মতাতে যাও, যত সূক্ষ্মতাতে যাবে তুমি মহান আত্মা, মহাবীর আত্মা হয়ে যাবে। তারপরে বাবা আর একটা জিনিস বলল আমাদের যে ত্যাগ করতে হবে, ত্যাগ মানে হচ্ছে মন দিয়ে ভুলে যাওয়া। আমি ঘরদোর ছেড়েও যদি ওদেরকে মনে ধরে রেখেছি যে জিনিসগুলোকে, তার মানে আমি আসলে ত্যাগ করিনি।
আর আমি সংসারের থেকেও যদি মন বুদ্ধি দিয়ে তাদেরকে ছেড়ে দিয়েছি, মানে তাদের কথা মনে করি না, তার মানে আমি সংসারের থেকেও ত্যাগ করেছি। এখন আমাদেরকে চেক করতে হবে কি আমি আত্মা ত্যাগ করে ফেলেছি না এখনও করব। যারা করে ফেলেছে ওরা আমাদের থেকে আগের লিস্টে চলে যাবে, যারা আজকে থেকে ছাড়বে তারা পরের লিস্টে চলে আসবে। তারপরে বাবা বলছে আমাদেরও এখন নিজের জন্ম ছক চেক করতে হবে। তার জন্য ডেট, টাইম আর স্থিতি, এই তিনটে জিনিসকে দেখো। সেটা ভিত্তি করে তোমরা সঙ্গম যুগের স্থিতি আর ভবিষ্যতে প্রালব্ধ দুটোই কিন্তু নিজে থেকে নিজে জেনে যেতে পারবে। তো আজকের এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।